Welcome, dear students. Welcome to Rise Smart Bangla YouTube class. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ঠিক প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে আমি যে কমিটমেন্ট করেছিলাম যে এখন থেকে মানডে অনওয়ার্ডস আমাদের এক্সক্লুসিভলি WBCS প্রিলিমসকে ফোকাস করে ক্লাস হবে। তো ঠিক সেরকমটাই হচ্ছে এবং আশা করি তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস একই রকমভাবে পার্টিসিপেট করছো নিজেকে একবার শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়ার জন্য। তো আজকে এরকমই একটা ইম্পর্টেন্ট বায়োলজি সেশন তোমরা এনজয় করতে চলেছো, যেখানে আমি তোমাদের জন্য ঠিক আগের দিন যেরকমটা বলেছিলাম 15টা মাত্র কোয়েশ্চেন সলভ করিয়েছিলাম তোমাদেরকে। আজকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স একটু বেশি আছে তোমাদের জন্য, দ্যাট ইজ 40 কোয়েশ্চেন্স। তো আজকে তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে তোমাদের প্র্যাকটিসটাকে আরেকটু জোরদার করার জন্য, বুস্ট আপ করার জন্য আমি 40টা কোয়েশ্চেন এনেছি এবং 40টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম পরীক্ষার কথা মাথায় রেখে ঠিক WBCS 2024 এর যে প্রিলিমসটা হতে চলেছে আগামী 14th জুন, সেই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড, সেই পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই প্রিলিমিনারি পরীক্ষাতে বিগত বছরগুলোতে ঠিক যেরকমভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, কনসিডারিং দ্যাট আজকে সেশনটা কিন্তু ঠিক সেরকম ভাবেই আমি তোমাদের সাথে নেব। ওকে, তো গুড আফটারনুন প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। তোমরা সবাই জানো যে প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য বায়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো সাবজেক্টের গুরুত্ব কিন্তু ইনএভিটেবল। সুতরাং প্রত্যেকে লাইভ ক্লাসে জয়েন করে যাও। আমরা শুরু করব আজকের ক্লাস। প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনে আসবে, ঠিক যেরকম তোমরা লাইভ ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন দেখে পার্টিসিপেট করো। যেটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে, ঠিক সেই অপশনটা আমাকে স্ক্রিনে লিখে দেবে। যেটা না জানো কোনো অসুবিধা নেই, অ্যাটেম্প্ট করার দরকার নেই, সেটা শিখে নেবে। ওকে, তো প্র্যাকটিস অ্যান্ড লার্নিং এটাই হচ্ছে আমাদের একটা আইডিয়াল প্রসেস। সো আমরা যেটা জানি না, যে টপিকটা ডাউট হচ্ছে, সেই টপিকটা আমরা আবার পড়ে নেব, আবার প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিস এবং লার্নিং এটা যদি আমরা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি করতে পারি টিল দ্য এক্সাম, তাহলে আমার মনে হয় না খুব একটা সমস্যা তোমাদের হবে। ওকে, সো অনেকে ক্লাসে জয়েন করে গেছো, প্রত্যেককে গুড আফটারনুন। প্রত্যেককে এটাই বলবো যে পরীক্ষা এখন সামনে, প্রস্তুতি জোরদার চালাও, যাতে প্রস্তুতিতে কোনো ফাঁক না থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাটা ক্লিয়ার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো লেটস স্টার্ট। দেখা যাক কি আছে আজকে। সো ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, which has maximum affinity for hemoglobin? নিচের কোনটির হেমোগ্লোবিনের প্রতি একটি তীব্র আসক্তি রয়েছে? ম্যাক্সিমাম অ্যাফিনিটি কথাটার মানে হচ্ছে তীব্র আসক্তি। Which of the following shows the maximum affinity towards hemoglobin? হেমোগ্লোবিন আমরা জানি যে হেমোগ্লোবিন হচ্ছে একটি রেসপিরেটরি প্রোটিন পিগমেন্ট। রেসপিরেটরি প্রোটিন পিগমেন্ট যেটা থাকে উইদিন দ্য আরবিসি অফ ব্লাড, রেড ব্লাড কর্পাসেল, বা যাকে আমরা বাংলায় বলি লোহিত রক্তকণিকা, বা এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রোটিন পিগমেন্টের নাম হচ্ছে হেমোগ্লোবিন, which is a iron conjugated protein. এই হেমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে, মেইন ফাংশন ইজ টু ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস, শ্বাসবায়ু পরিবহন করা। টু ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস অর্থাৎ হেমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিহেমোগ্লোবিন তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে কার্বামিনো হেমোগ্লোবিন প্রস্তুত করে। কিন্তু এই প্রশ্নতে জিজ্ঞেস করা হচ্ছে যে
নাইট্রোজেনের ডিফারেন্ট অক্সাইডস আর দেয়ার অক্সাইডস অফ নাইট্রোজেন বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড কোনটার প্রতি তীব্র আসক্তি প্রদর্শন করে? ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। আনসার ইজ কার্বন মনোক্সাইড। হেমোগ্লোবিন প্লাস কার্বন মনোক্সাইড এই অ্যাসোসিয়েশনটাকে আমরা বলি কার্বক্সি হেমোগ্লোবিন। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লিথাল, রাইট? কোনো একটা কনফাইন্ড প্লেসে, কোনো একটা ধরো কোনো ভেন্টিলেশন নেই এরকম একটা জায়গায়, এরকম একটা বদ্ধ জায়গায় ইফ উই এক্সপিরিয়েন্সিং দ্য কন্টিনিউয়াস কার্বন মনোক্সাইড এমিশন, তাহলে ইনস্ট্যান্টলি হেমোগ্লোবিন কি করবে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে গিভ আপ করে ইট উইল ইনস্ট্যান্টলি বাইন্ড উইথ কার্বন মনোক্সাইড টু ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন। এটি অত্যন্ত ক্ষতিকারক একটি যৌগ যেটি আমাদের মৃত্যুর জন্য দায়ী। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ব্লু বেবি সিন্ড্রোম অকার্স ডিউ টু, ব্লু বেবি সিন্ড্রোম অকার্স ডিউ টু, এর বাংলাটা হচ্ছে নীল ব্যাধি। নীল ব্যাধি কোন কারণে হয়? Blue baby syndrome occurs due to carbon monoxide poisoning, methemoglobinemia, anemia, polycythemia। বলো। ভেরি গুড। দেখো ব্লু, এই কোয়েশ্চেনটা স্ট্রাকচারিংটা যদি আমরা একটু রিস্ট্রাকচার করার চেষ্টা করি তাহলে দেখব ব্লু বেবি সিনড্রোম এই রোগটির আরেকটা নাম হচ্ছে মিথেমোগ্লোবিনেমিয়া। সো এখানে পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া কোনোটাই আনসার হচ্ছে না। দিস ইজ দ্য রাইট আনসার। ওয়াই? বিকজ উই অল নো কি হেমোগ্লোবিন যদি কোনোভাবে নাইট্রেটের সাথে বাইন্ড করে তাহলে এখান থেকে একটা লিথাল কম্পাউন্ড তৈরি হয় যার নাম মিথেমোগ্লোবিন। একবার যদি হেমোগ্লোবিন অক্সিজেনকে গিভ আপ করে ইফ ইট বাইন্ডস উইথ নাইট্রেট ইনস্টেড অফ অক্সিজেন, সেক্ষেত্রে দ্য কম্পাউন্ড ফর্মড ইজ কল্ড মিথেমোগ্লোবিন। এবং সেক্ষেত্রে অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে ব্রেনে সাফিসিয়েন্ট অক্সিজেন রিচ করতে পারে না, দ্য এন্টায়ার বডি টার্নস ব্লু। তো এটা কনজেনিটাল হতে পারে, বাই বার্থ হতেই পারে। শিশুদের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাই 6 মান্থসের কম এজের কোনো শিশু, তার হয়তো জন্ম থেকেই নীল ব্যাধির সমস্যা রয়েছে, সায়ানোসিস বলা হয়। বা হয়তো তাকে 6 মান্থসের কোনো বাচ্চাকে হয়তো নাইট্রেট কন্টামিনেটিং ওয়াটারের এক্সপোজারে আনা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে যে হেমোগ্লোবিন নাইট্রেট বাইন্ডিং হয়ে মিথেমোগ্লোবিন ফর্ম করলো। ইট মাইট বি অ্যাকোয়ার্ড, মানে এটা হয়তো পরবর্তী ক্ষেত্রেও দেখা যায় যে আউট অফ কন্টামিনেশন কোনো অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু এই মিথেমোগ্লোবিনেমিয়া হতে পারে। ঠিক আছে, ব্লু বেবি সিনড্রোম এই কারণেই বলা হয় কারণ শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় 6 মান্থস বা 6 মান্থসের কম বয়সী কোনো বাচ্চা, তাকে যদি নাইট্রেটের কন্ট্যাক্টে আনা হয় ভুলবশত, ডেফিনেটলি সেক্ষেত্রে মিথেমোগ্লোবিন বলে একটা কম্পাউন্ড তৈরি হয় এবং দ্য এন্টায়ার বডি টার্নস ব্লু বিকজ হেমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না। সো এই ব্লু বেবি সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে মিথেমোগ্লোবিনেমিয়া এবং এটা অপশন হবে মিথেমোগ্লোবিন। তাহলে ব্লু বেবি সিনড্রোমস অকার্স ডিউ টু মিথেমোগ্লোবিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। COPD includes full form of COPD is chronic obstructive pulmonary disease। COPD হচ্ছে একটা ক্রনিক রেসপিরেটরি ইলনেস। এটি একটি শ্বাস প্রদাহজনিত রোগ বা এটি এমন একটি রোগ যেটা ক্রনিক বা পারসিস্টেন্ট। দেখা যায় কি যে
হ্যাঁ, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। দ্যাট ইজ ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসিমা। বিষয়টা হচ্ছে এমফাইসিমা মানে আমরা জানি যে ট্র্যাকিয়াল ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো দেখা যায়, বা অনেক সময় দেখা যায় ব্রঙ্কাইটিস বা এক্সট্রিম যে চেস্ট অবস্ট্রাকশন যেটাকে আমরা বলি, বা রিগুরাস যে একটা কন্টিনিউয়াস বা পারসিস্টেন্ট রেসপিরেটরি অবস্ট্রাকশন। এটার কারণটা হচ্ছে আমাদের যে বায়ুথলি রয়েছে, এয়ার স্যাক্স রয়েছে উইদিন দ্য লাংস, যাকে আমরা অ্যালভিওলাই বলি, সেই অ্যালভিওলাই এর ফ্লেক্সিবিলিটি অনেকটা ডিক্রিজ করে। সেই কারণে প্রপারলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বলতে পারো এক্সচেঞ্জ, সেটা প্রপারলি হয় না, গ্যাসীয় আদান প্রদান ব্যাহত হয়। ওকে, সেই কারণে একটা সিভিয়ার বলতে পারো একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটা সিভিয়ার একটা বলতে পারো সমস্যা তৈরি হয় বা প্রচন্ড কষ্ট হয়, দ্যাট ইজ কল্ড সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কিন্তু ডেফিনেটলি আনসার অপশন ডি হবে, বোথ ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসিমা। What is a term for movement of food through the digestive tract? শ্বাস নালীর, মাই মিস্টেক, পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে যখন খাদ্য পরিবহন হয়, ফুড মুভমেন্ট হয়, ফুড ট্রান্সপোর্টেশন হয়, কোন প্রসেসটা এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করবে সেক্ষেত্রে? নাম্বার 1 পেরিস্টালসিস, নাম্বার 2 সেগমেন্টেশন, নাম্বার 3 প্রোপালশন, নাম্বার ডি ইনজেশন। বলো। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, দ্যাট ইজ পেরিস্টালসিস। এটা একটা ইনভলেন্টারি মাস্কিউলার মুভমেন্ট। আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবারটা মুখবিবর থেকে, মাউথ থেকে স্টমাকে পৌঁছে দেওয়ার জন্য একটা কন্টিনিউয়াস মাস্কুলার মুভমেন্ট হয়, একটা কন্টিনিউয়াস মাস্কুলার কন্ট্রাকশন হয়, যাকে আমরা বলি পেরিস্টালসিস। যেহেতু এটা ইন্টারনাল মাসল, সেই কারণে এই ধরনের পেশির যে অ্যাক্টিভিটি বা ফাংশন, এটা একেবারেই কিন্তু আমাদের হাতে নেই। সো এই ধরনের মাস্কুলার ফাংশনগুলোকে আমরা বলি বা মুভমেন্টগুলোকে আমরা বলি ইনভলেন্টারি মাস্কুলার মুভমেন্ট। সো আনসার হবে পেরিস্টালসিস। ইনজেশন কথার মানে হচ্ছে ফুড ইনটেক। ইনজেশনের পরের স্টেপটা নিশ্চয়ই তোমরা জানো, ইনজেশন, ডাইজেশন, অ্যাবসর্পশন শোষণ, নেক্সট ইজ অ্যাসিমিলেশন আত্তীকরণ, এবং ফাইনালি ইজ ইজেশন। ইজেশন কথার মানে বহিষ্করণ। ইজেশন মানে হচ্ছে রিমুভাল অফ undigested waste matter from our body. Okay, so option A হচ্ছে correct answer. Next question. Which enzyme breaks down starch into maltose? কোন উৎসেচক স্টার্চকে, স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, বহু শর্করা, পলিস্যাকারাইড বা বলা হয় কমপ্লেক্স ফর্ম অফ ফুড। মল্টোজ একটা ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা, এটা হচ্ছে বহু শর্করা, এটা হচ্ছে দ্বিশর্করা। তাহলে ডেফিনেটলি কোন একটা কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করতে গেলে একটা বায়োলজিক্যাল ক্যাটালিস্টের প্রয়োজন আছে। সেই ক্যাটালিস্টকে আমরা কি বলি? ক্যাটালিস্টকে আমরা বলি এনজাইম। এবং এই দুটোই কিন্তু তোমরা জানো যে কার্বোহাইড্রেট, শর্করা,
সো এখানে কোন এনজাইমটা এক্ষেত্রে হেল্প করবে বলো? কারেক্ট, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো। অপশন এ স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন। টায়ালিন, টায়ালিন স্টার্চকে মল্টোজে ব্রেক করছে, মল্টোজ থেকে মল্টেজ এনজাইমটা যদি আমরা ইউজ করি তাহলে তৈরি হবে 2 molecules of glucose। গ্লুকোজকে বলা হয় সিম্পলেস্ট ফর্ম অফ দ্য কার্বোহাইড্রেট বা সেলুলার ফুয়েল, কোষীয় জ্বালানি। ওকে, সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। লাইপেজ ফ্যাটের উপরে কাজ করে, ফ্যাট হাইড্রোলাইজিং এনজাইম ট্রিপসিন, প্রোটিন, ল্যাকটেজ হচ্ছে শর্করা, তাই তো? ল্যাকটেজ, ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার, তার উপরে কাজ করে। চলো নেক্সট কোয়েশ্চেন। Which vitamin is synthesized by gut bacteria? কোন ভিটামিন গাট ব্যাকটেরিয়া দ্বারা সিনথেসাইজড হয় বলো? বলো সঠিক উত্তর পাইনি। সঠিক উত্তর দাও। চলো, which vitamin is synthesized by gut bacteria? তো গাট ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়াগুলো মূলত আমাদের ইন্টেস্টাইনে প্রেজেন্ট থাকে, অন্ত্রে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তো এদেরকে আমরা হেলদি গাট অর্গানিজমস বলি বা হেলদি গাট মাইক্রো অর্গানিজমস বলি। এর একটা এক্সাম্পল হচ্ছে তোমরা জানো এস্টেরিশিয়া কোলাই বা ইকোলাই। ইকোলাই মূলত ভিটামিন B12 সংশ্লেষ করে। ন্যাচারাল ফ্লোরা আমরা বলতে পারি, ইকোলাই হচ্ছে ভিটামিন B12 সংশ্লেষ করে, দ্যাট ইজ ওয়াই ইকোলাই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কিন্তু যখন আমরা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাই তখন ইকোলাইটাই কিন্তু আলটিমেটলি রেসপন্সিবল থাকে ফর কজিং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সো এখানে ভিটামিন বি কমপ্লেক্সের কোনো অপশন নেই, সো উই উইল চুজ অপশন সি ভিটামিন কে। পরের দিকে ঠিক উত্তরগুলো পেলাম, ভিটামিন কে। ওকে, সো মূলত কোন ভিটামিন সিনথেসিস করে গাট ব্যাকটেরিয়া? তো সেটা আনসার হবে ভিটামিন কে। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন। Emulsification of fats is done by, emulsification of fats, দেখো ফ্যাটের যে লার্জ মলিকিউল রয়েছে সেই লার্জ মলিকিউলগুলোকে ব্রেক করে স্মলেস্ট পার্টিকেলে কনভার্ট করার যে প্রসেস, দ্যাট ইজ কল্ড ইমালসিফিকেশন অফ ফ্যাট। ঠিক আছে, তো ফ্যাটের লার্জ গ্লোবিউলসগুলোকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করার যে প্রসেস, দ্যাট ইজ কল্ড ইমালসিফিকেশন। সেই ইমালসিফিকেশন করতে হেল্প করে বাইল সল্ট। ওকে, তাহলে বাইল সল্ট যখন সিম্পলেস্ট ফর্ম অফ ফ্যাট গ্লোবিউলস তৈরি করলো আফটার ইমালসিফিকেশন, তখন সেই ফ্যাটটাকে ফার্দার প্রসেস করে হচ্ছে লাইপেজ। সেই ফ্যাটটাকে ফার্দার প্রসেস করে হচ্ছে লাইপেজ। লাইপেজ হচ্ছে এমন একটা স্পেসিফিক এনজাইম which acts on
লিপিড, ওকে। তাহলে সেই পার্টিকুলার ফ্যাট গ্লোবিউলস কে প্রসেস করে লাইপেজ টু ফর্ম ফ্যাটি অ্যাসিডস এন্ড গ্লিসারল। ঠিক আছে, তাহলে ফ্যাটের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, যেটা করতে অনেকটা হেল্প করে বাইল সল্ট। বাইলের কিন্তু ডিরেক্টলি ফ্যাটকে ব্রেক করার মতো কোনো বা ফ্যাটকে ডিগ্রেড করার মতো কোনো অপশন নেই, সেইভাবে কোনো এনজাইম কিন্তু থাকে না, ওকে। সো ইমালসিফিকেশন করতে কিন্তু বাইল সল্ট হেল্প করে টু ইজ দ্য প্রসেস অফ বলতে পারো যে ফ্যাট ডিগ্রেডেশন, যাতে ইমালসিফিকেশন হওয়ার পরে ইমালসিফাইড ফ্যাটটা যাতে খুব ইজিলি ব্রেক করতে পারে বাই দ্য হেল্প অফ লাইপেজ এনজাইম, সেটা করতে কিন্তু সাহায্য করে হচ্ছে এই বাইল সল্ট, ওকে। সো অপশন বি হবে আনসার। Which hormone inhibits gastric secretion? বলো, which hormone inhibits gastric secretion? কি হবে আনসার? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, কোলিসিস্টোকাইনিন এবং এন্টারোগ্যাস্ট্রোন। সবাই কি উত্তর দিচ্ছ? অপশন বি। তাহলে অ্যাসিডিক কাইমের রেসপন্সে কিন্তু সিক্রেটিন সিক্রেশন হয় ফ্রম দ্য ডিওডিনাম, ওকে। সো ডেফিনেটলি এটা আনসার হবে সিক্রেটিন। প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। এটা অপশন বি হবে। কোয়েশ্চেন 9 বলছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। বলো, আমাদের বডিতে সব থেকে বড় গ্ল্যান্ড, সব থেকে বড় গ্ল্যান্ড, ইন্টারনাল গ্ল্যান্ড কোনটা রয়েছে যেটা সব থেকে বড়? প্যানক্রিয়াস, লিভার, থাইরয়েড, অ্যাড্রিনাল? হ্যাঁ, দেখো প্যানক্রিয়াসকে আমরা কি বলছি? প্যানক্রিয়াসকে আমরা বলি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। এর একটা এন্ডোক্রাইন ফিচার রয়েছে। এন্ডোক্রাইন ফিচার হচ্ছে প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা এবং বিটা সেল থেকে ইনসুলিন এবং গ্লুকাগন সিনথেসিস হয়। তো এই দুটো হরমোন কিন্তু রেসপন্সিবল ফর দ্য মেইনটেনেন্স অফ ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে উইদিন দ্য ব্লাড, ওকে। আর এক্সোক্রাইন ফিচার হচ্ছে, এক্সোক্রাইন ফিচার হচ্ছে মাথায় রাখবে যে প্যানক্রিয়াটিক জুসে একরকমের ডাইজেস্টিভ এনজাইম থাকে যার নাম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ হেল্পস করে ডাইজেশন প্রসেস, হেল্পস ইন ডাইজেশন প্রসেস। সো এটা মিক্সড গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড, superior to kidney, present থাকে at the top portion of kidney, top of kidney. থাইরয়েড কে আমরা বলি হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, ওকে। আনসার উইল বি লিভার। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। লিভারের কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, ওকে, বাইল সিক্রেশন করা, বাইল সিক্রেশন করা, যে কোনো ফরেন এলিমেন্টকে, যে কোনো ফরেন এলিমেন্ট বা অ্যান্টিজেনকে ডিটক্সিফাই করা, ওকে, মেটাবলিজম করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মেটাবলিজমে হেল্প করা, ওকে। এছাড়াও উই নো দ্যাট
ইউরিয়া সাইকেল বা অরনিথিন সাইকেলের মাধ্যমে অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করা, যেটা মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট অফ আস। ওকে, আর আরেকটা কাজ আমরা জানি, আরেকটা কাজ কি লিভারের, সেটা হচ্ছে স্টোরেজ অফ গ্লুকোজ in the form of glycogen, গ্লুকোজকে সঞ্চিত করা। ওকে, চলো, তাহলে আনসার উইল বি অপশন বি। প্যানক্রিয়াটিক জুস ল্যাক্স, প্যানক্রিয়াটিক জুসে কোনটি থাকে না? প্যানক্রিয়াটিক জুসে কোনটি থাকে না? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, পেপসিন, বলো। অনেক কাজই আছে লিভারে, সবকটা বলা পসিবল নয়, যেগুলো মেইন ফাংশন সেগুলো লেখা হয়েছে। ওকে, প্রচুর কাজ আছে লিভারের। পেপসিন, কারেক্ট, ভেরি গুড। পেপসিন হচ্ছে এনজাইম। পেপসিনের সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন। ওকে, এবং পেপসিন প্রোটিনের উপরে কাজ করে, ঠিক আছে? তাহলে পেপসিনের ইনঅ্যাক্টিভ ফর্মকে আমরা বলি পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্সন করার জন্য যে কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে লো পিএইচ অফ স্টমাক। ওকে, তাহলে আমাদের মুখবিবরে কোনো প্রোটিনের ডাইজেশন বা প্রোটিনের পরিপাক স্টার্ট হয় না, এটা স্টার্ট হয় হচ্ছে উইদিন দ্য স্টমাক, রাইট? তাহলে পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্সন হচ্ছে বাই দ্য লো পিএইচ অফ স্টমাক, মানে স্টমাক যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন করে, দ্যাট ইজ ওয়াই স্টমাক পিএইচ ইজ ভেরি লো। সেই এনভায়রনমেন্টে বা সেই ইকোসিস্টেমে পেপসিনোজেন থেকে পেপসিনের কনভার্সন হচ্ছে, যেটা প্রোটিনকে ব্রেকডাউন করছে ফার্দার। কিন্তু প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রসের মধ্যে এটা থাকে না, পিএইচ ব্যালেন্স মেনটেনড হয়। ওকে, এই এক্সেসিভ অ্যাসিড যদি কোনো কারণে প্যানক্রিয়াটিক জুসের সাথে মিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিএইচ ব্যালেন্সটা কোথাও গিয়ে হ্যাম্পার করবে। ওকে, সো এখানে আমরা অপশন ডিটা আনসার করলাম। এবং তোমরা জানো অ্যামাইলেজ হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক, লাইপেজ হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক, ট্রিপসিন ইজ অলসো প্রোটিন ডিগ্রেডেটিং এনজাইম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন, বলো গল ব্লাডারের ফাংশন কি? বলো, গল ব্লাডারের ফাংশন কি? Produces bile, stores bile, secretes enzymes, neutralizes acid. একদমই তাই। কারা বলছো produces bile? তারা ভুল বলছো। হ্যাঁ, বাইল প্রডিউস হয় অ্যাকচুয়ালি লিভারে, এবং বাইলটা এসে স্টোর হয় অ্যাকচুয়ালি গল ব্লাডারে। ওকে, মাথায় রাখবে। সো গল ব্লাডারের ফাংশন হচ্ছে স্টোরেজ অফ বাইল, এবং বাইল কিন্তু হেল্পস ইন দ্য digestion of fat indirectly. চলো পরের প্রশ্ন, which vitamin deficiency causes night blindness? অলরেডি ছবিতে তোমরা একটা হিন্টস দেখতে পাচ্ছ, ছবিতে একটা হিন্টস।
which vitamin deficiency causes night blindness? কোন ভিটামিনের অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়? বলো। অ্যান্টিসেরোপথ্যালমিক ফ্যাক্টর বলা হয় এবং এটা কোনো একটা ফ্যাট সলিউবল ভিটামিন। ডেফিনেটলি এটা হচ্ছে আনসার ভিটামিন এ। ওকে, ভিটামিন এ। তাহলে বি1 এবং সি দুটোই কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন। বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থামিন। বি1 এর ডেফিসিয়েন্সি হলে কি হয়? বেরিবেরি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর ডেফিসিয়েন্সিতে কি হয় না ভিটামিন ডি সি ডেফিসিয়েন্সিতে স্কারভি হয়। স্কারভিকে প্রিভেন্ট করে বলে আমরা ভিটামিন সি কে বলি অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর, রাইট? ওকে, আর ভিটামিন ডি কে আমরা বলি হচ্ছে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। সো ভিটামিন এ এবং ভিটামিন ডি এর কেমিক্যাল নেম কি কমেন্টে বলবে তোমরা, কমেন্ট সেকশনে জানাবে। সো আনসার ইজ 12A. Which mineral absorbed in duodenum? ডিওডিনামের মধ্যে কোন পার্টিকুলার ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, তিনটে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কোথায়, কোন পার্টিকুলার জায়গাটাতে আয়রনের অ্যাবজর্পশন হয়, দ্যাট ইজ ডিওডিনাম। এটা আনসারটা বলেই দিলাম, হ্যাঁ, রেটিনল এবং ক্যালসিফেরল। ভেরি গুড। তো আনসার এটার হবে আয়রন, তাই তো? কারণ আমরা জানি যে অ্যাবজর্পশনটা কিন্তু স্মল ইন্টেস্টাইনেই হয়, খাদ্যের যে শোষণ সেটা ইন্টেস্টাইন পার্টেই হয়। তো ডিওডিনামে অ্যাবজর্পশন হয় আয়রনের, বাকি যে এসেনশিয়াল ক্রিটিক্যাল মিনারেল এলিমেন্টস রয়েছে সেগুলো ফার্দার যে অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেখানে অ্যাবজর্পশন হয়। আয়রন অ্যাবজর্পশনটা হয় ডিওডিনামে। ওকে, চলো নেক্সট পার্ট। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ কিডনি? বৃক্কের কাজ কি? ফিল্টারিং ওয়েস্ট ফ্রম দ্য ব্লাড। ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট, ফিল্ট্রেশন অফ ব্লাড। ব্লাডের মধ্যে যত নাইট্রোজিনিয়াস ওয়েস্ট রয়েছে বা এক্সক্রিটরি ওয়েস্ট রয়েছে বা মেটাবলিক ওয়েস্ট রয়েছে, মেটাবলিক ওয়েস্ট বিপাকজাত বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ, সেগুলোকে এলিমিনেট করা বা ফিল্টার আউট করা ফ্রম দ্য ব্লাড, এটা কিডনির প্রথম কাজ। প্রডিউসিং ইউরিন, ডেফিনেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে ইউরিন ফরমেশন হওয়া, এটাও কিন্তু কিডনির কাজ। এবং ইউরিন ফরমেশনের বেশ কিছু স্টেপ আছে তোমরা জানো, একটা হচ্ছে গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন, টিউবিউলার রিঅ্যাবজর্পশন, আরেকটা হচ্ছে টিউবিউলার সিক্রেশন, রাইট? আর রেগুলেটিং দ্য ওভারঅল প্রেশার অফ দ্য ব্লাড সবটাই মেনটেন করে। সো এটার আনসার হবে অপশন দিল্লি, অল অফ দিস। পরবর্তী প্রশ্ন, which structure separates the kidneys from the adrenal glands? We all know যে নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনি, যে ব্লাডের ফিল্ট্রেশনে হেল্প করে। ওকে, তো কোন স্ট্রাকচারটা কিডনিকে সেপারেট করে ফ্রম দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস? এটা যদি কিডনি হয়, এর মাথায় টুপির মতো অবস্থান করে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি যাকে আমরা বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটার আনসার হয়ে যাবে রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল, ক্যাপসুলটা কি? ক্যাপসুল হচ্ছে মেমব্রেন অফ কিডনি। কিডনি বা বৃক্কের আবরণকে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। রেনাল ক্যাপসুল ইজ এ ভেরি থিক মেমব্রেন যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে কিডনিকে সেপারেট করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাইরের পোর্শনটাকে বলে কর্টেক্স, ভেতরের অংশটাকে বলে মেডিউলা। রেনাল পেলভিস ইজ দ্য স্পেসিফিক পার্ট অফ কিডনি। ইউরেটার হচ্ছে ফ্রম দ্য কিডনি টু ইউরিনারি ব্লাডার, যে পাথটা ফলো করে ইউরিনটা ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাডারে আসে, দ্যাট ইজ ইউরেটার। ওকে, সো এটা অপশন এ হবে, রেনাল ক্যাপসুল। নেক্সট কোয়েশ্চেন, ADH acts on, ADH কার উপরে কাজ করে?
অ্যান্টিডাইউরেটিক হরমোন, এর আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন, তাহলে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এটা আমাদের ব্রেনের কোন পোর্শন থেকে সিক্রেশন হয়? লোয়ার বা পশ্চেরিয়ার পার্ট অফ পিটুইটারি, পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে খরিত হয়, পশ্চেরিয়ার পার্ট অফ পিটুইটারি। ওকে, তাহলে এডিএইচ এর কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইন কিডনি টিউবিউল, বৃক্কীয় নালিকায় জলের পুনর্শোষণ। ওকে, আরেকটা কাজ হচ্ছে to maintain the concentration of urine, মূত্রের মধ্যে জলের পরিমাণ বা জলের মাত্রা ঠিকঠাক ভাবে বজায় রাখা। তাহলে নেফ্রনের মধ্যে কোন অংশে এই ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়? ভেরি গুড, ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা কালেক্টিং ডাক্ট, দুটোতেই। ভেরি গুড, অপশন বি হবে এক্ষেত্রে রাইট আনসার, কারেক্ট। পরবর্তী প্রশ্ন, which structure connects ovary to the uterus? ওভারি হচ্ছে মেইন রিপ্রোডাক্টিভ organ of female. Why? Because we know that এখান থেকে মহিলাদের যে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ করতে হেল্প করে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন সিক্রেশন হয় ফ্রম দ্য গ্রাফিয়ান ফলিকল। কিন্তু ম্যাচিওর যে ফলিকল থাকে সেটা আফটার ওভিউলেশন কনভার্ট হয় কর্পাস লিউটিয়ামে, যেখান থেকে সিক্রেশন হয় প্রজেস্টেরন। ওকে, so this is the reservoir of several sexual hormones, এই কারণে এটাকে আমরা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলি। আরেকটা জিনিস মাথায় রাখবে, উজেনেসিস প্রসেসে এখানে ওভাম তৈরি হয়, এই দুটো কারণের জন্য একে আমরা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলি। ওকে, বলছে which structure connects the ovary to the uterus, ওভারির সাথে ইউটেরাসের যে কানেকশন, ইউটেরাসে আমরা জানি ইউটেরাসের কাজ হচ্ছে ইমপ্লান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট, তাই তো? জরায়ুর গাত্রে রোপণ হয় ভ্রূণটা এবং সেখান থেকে ধীরে ধীরে প্রেগনেন্সি ডেভেলপ করে। সো ডেফিনেটলি ওভারির সাথে ইউটেরাসের কানেকশন রয়েছে যে পার্টিকুলার পার্টের, দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব। সার্ভিক্স হচ্ছে ন্যারো ওপেনিং বিটুইন ইউটেরাস এন্ড ভেজাইনা। এই ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা রিজিয়নে ফার্টিলাইজেশন হয় বা নিষেক হয়। ওকে, fertilization of sperm and ovum takes place within the ampular region of fallopian tube. বোঝা গেল? সো এটা অপশন এ হবে আনসার। লেডিক সেল সিক্রেট, লেডিকের আন্তর্কোষ। দেখো, এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দুটোর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস এখানে আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য কম্পারেটিভ অ্যানালাইসিস অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেলদের ক্ষেত্রে মেইন রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম কি? মেইন রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম হচ্ছে টেস্টিস। টেস্টিসের মধ্যে যে লেডিক সেল রয়েছে সেখান থেকে সিক্রেশন হয় টেস্টোস্টেরন, এবং টেস্টিসের মধ্যে থাকা যে শাটলি সেল, এই শাটলি সেলের কাজ কি? নারিশমেন্ট অফ দ্য স্পার্ম, যাতে স্পার্মটা অনেকটা পথ অতিক্রম করে তবে ওভামকে ফার্টিলাইজ করতে পারে। ঠিক, তাহলে এখানে আমরা টেস্টিস দেখতে পাচ্ছি which is present within the scrotum। এই টেস্টিসের মধ্যে অ্যাকচুয়ালি স্পার্ম ডেভেলপমেন্ট হয়। তাহলে লেডিক সেল সিক্রেটস what? টেস্টোস্টেরন। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, ইন গ্রেজিং ফুড চেইন, ইকোসিস্টেমের কোয়েশ্চেন। ইন গ্রেজিং ফুড চেইন এনার্জি ফ্লোজ ফ্রম। গ্রেজিং ফুড চেইন কথার মানে হচ্ছে দ্য ফুড চেইন always initiated with green plants.
গ্রিন প্লান্টস অর গ্রিন প্রডিউসার? তাহলে গ্রিন প্লান্টস থেকে শুরু হয় যে খাদ্য শৃঙ্খল বা যে ফুড চেইন তাকে আমরা গ্রেজিং ফুড চেইন বলি। আর if food chain starts with dead organic matter বা detritus তাকে বলা হয় detritus food chain। ঠিক আছে, তাহলে আমি অলরেডি তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম কি হবে আনসার, অপশন বি কারেক্ট। প্রোডিউসার, প্রোডিউসার রয়েছে ফার্স্ট ট্রফিক লেভেলে, ফার্স্ট ট্রফিক লেভেল। হার্বিভোরের পজিশন সেকেন্ড, কার্নিভোরের পজিশন থার্ড ট্রফিক লেভেল। সো এটা অপশন বি হবে। বাকি ডিকম্পোজার থেকে যদি কোনো তোমার ফুড চেইন স্টার্ট হয়, ডিকম্পোজার মানে ডেট্রিভোরস, দোজ হু ফিড অন ডেট্রিটাস, তাই তো, তখন সেটা হয়ে যাবে ডেট্রিটাস ফুড চেইন। সো এটা অপশন বি হবে রাইট আনসার। 20 which pyramid is always upright? কোনটা অলওয়েজ আপরাইট হয়? নেভার বি ইনভার্টেড, নেভার বি ইনভার্টেড, কখনো উল্টানো হয় না, ইরেসপেক্টিভ অফ দ্য ইকোসিস্টেম। যে কোনো ইকোসিস্টেমে তুমি দেখো না কেন, which pyramid is always upright, কি হবে এটা আনসার? 20টা বলো। ভেরি গুড, পিরামিড অফ এনার্জি, ভেরি গুড, বিকজ উই নো দ্যাট শক্তির পিরামিড বা পিরামিড অফ এনার্জি ইজ অলওয়েজ আপরাইট। ওয়াই? বিকজ the transmission of energy is unidirectional, একমুখী। শক্তির প্রবাহ সর্বদা একমুখী, ইট ইজ নেভার বি ইনভার্টেড। পিরামিড অফ নাম্বার বা পিরামিড অফ বায়োমাস সেটা কিন্তু ইকোসিস্টেম টু ইকোসিস্টেম ভ্যারি করে, হতেই পারে আপরাইট, কোনো জায়গাতে হয়তো ইনভার্টেড হতে পারে, কিন্তু শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয়। প্রডিউসার ম্যাক্সিমাম সোলার এনার্জির বেনিফিটটা পায়, তার থেকে মাত্র 1%-এর কাছাকাছি হয়তো ইউটিলাইজ করে, বাকিটা কিন্তু আমরা জানি যে ফটোসিনথেসিসে কিন্তু লাইট এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি, বাকিটা অপচয় হয়। এবং দেখা যায় সাবসিকুয়েন্ট ট্রফিক লেভেলে গ্রিন প্লান্টস যেটুকু অ্যাবজর্ব করে বা যেটুকু সোলার এনার্জি ট্র্যাপ করে সেটাকে ফার্দার ট্রফিক লেভেলে কি করে, ট্রান্সমিশন করে, এবং এর পরিমাণটা অত্যন্ত কম। এবং প্যাটার্নটাকে বলি 10% ল অফ দ্য এনার্জি, কারণ 10% করে কিন্তু প্রত্যেকটা পুষ্টি স্তরে আমরা দেখি শক্তি স্থানান্তরণ ঘটে। সো দিস ইজ দ্য এক্সেপশন বলতে পারো, শক্তির পিরামিড বা শক্তির প্রবাহ যেহেতু একমুখী সেই কারণে শক্তির পিরামিড কখনো উল্টানো হয় না। ওকে, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, which is an example of renewable resource? আমরা যদি এনার্জি রিসোর্স দেখি, আমরা যদি এনার্জি রিসোর্স দেখি তাহলে দেখব রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল দুরকম রিসোর্স হয়। রিনিউয়েবল মানে which is not exhaustible, একটা সময় ফুরিয়ে যাবে তা নয়, which is very much abundant এবং which is sufficient to utilize। এই রিসোর্সটা কিন্তু বলতে পারো আমাদের পরিবেশে অফুরন্ত, যার কোনো বিনাশ নেই, যার কোনো শেষ নেই, দ্যাট ইজ inexhaustible। কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অতিরিক্ত ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশনের কারণে কিন্তু একদিন ফুরিয়ে যাবে। কিন্তু নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি লাইক উইন্ড এনার্জি, সোলার এনার্জি, বায়োমাস এনার্জি, তারপরে তোমার হাইডল এনার্জি, ঠিক আছে, তো এইগুলো কিন্তু যদিও দে আর নন কনভেনশনাল, খুব একটা প্রচলিত নয়, স্টিল এগুলো কিন্তু ডেফিনেটলি অনেক বেশি পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশের উপর এদের কোনো হার্মফুল ইম্প্যাক্ট কিন্তু নেই। সো মনে রাখবে যে এখানে কিন্তু উইন্ড এনার্জি উইল বি দ্য রাইট আনসার, অপশন বি। তো কেমন লাগছে সবার শুনি একটু? অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম আমরা, প্রায় 21টা। চলো নেক্সট কোয়েশ্চেন, অ্যাসিড রেইন ইজ মেইনলি কজড বাই কার্বন ডাইঅক্সাইড এমিশন, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন গ্যাস। ম্যাক্সিমামই আমরা এখানে গ্রিন হাউস গ্যাসের নাম দেখতে পাচ্ছি। CO2 হচ্ছে মোস্ট পোটেন্ট গ্রিন হাউস গ্যাস, র্যাঙ্কিং যদি 1 হয়, মিথেনের র্যাঙ্কিং ইজ 2, ওয়াটার ভেপারকে বলি আমরা মোস্ট অ্যাবান্ডান্ট গ্রিন হাউস গ্যাস।
সব থেকে বেশি থাকে, তাহলে সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড যদি রেইন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফর্ম করে, তাই তো? তাহলে এগুলো মেইনলি কোথায় তৈরি হয়? যে সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল এমিশনস খুব বেশি বা ভেহিকুলার কনজেশন খুব বেশি, বা বলতে পারো যে তোমার যেখানে এয়ার কোয়ালিটি অত্যন্ত খারাপ, সেই জায়গাগুলোতে আমরা দেখি যে অতিরিক্ত এই সালফার ডাই অক্সাইড বা অক্সাইডস অফ নাইট্রোজেন এগুলো বা পার্টিকুলেট ম্যাটার এগুলো এত বেশি পরিমাণ বাতাসে থাকে যে আলটিমেটলি কিন্তু এগুলো রেইন ওয়াটারের সাথে যখন রিঅ্যাক্ট করে তখন এটা অ্যাসিড রেইন ফর্ম করে। পরীক্ষায় অ্যাসিড রেইনের পিএইচ জিজ্ঞেস করে, লেস দ্যান 5.6 মনে রাখবে। এবং অ্যাসিড রেইন কজেস স্টোন ক্যান্সার বা মার্বেল ক্যান্সার, তোমরা পড়েছো, ঠিক আছে? সো অপশন বি হবে, পিএইচ হচ্ছে লেস দ্যান 5.6। SDG 13 focuses on, SDG এর ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। টোটাল 17টা গোল আছে, 17 গোলস আর দেয়ার, এবং 3টে প্যারামিটার বা 3টে বিষয়ের উপর ভিত্তি করে 17টা গোল তৈরি করা হয়েছে। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে সোসাইটি, ঠিক আছে? তো 2013 হচ্ছে মোটামুটি একটা 2030 এমন একটা ইয়ার সিলেক্ট করা হয়েছে যার মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো কতটা সাকসেসফুলি আমরা অ্যাচিভ করতে পারলাম সেটা দেখা হবে, ঠিক আছে? সেটা দেখা হবে। সো এই 2030টাকে আমরা বলতে পারি এটা একটা বেঞ্চমার্ক ইয়ার, যার মধ্যে 2015 থেকে শুরু করে 2015 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো ফার্স্ট ইন্ট্রোডিউসড হলো অন দ্য বেসিস অফ দ্য সাকসেস অফ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা ইন দ্য ইয়ার 2000 তখন থেকে এটা চালু হয়েছিল। এবং যেহেতু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের যে আউটকাম বা যে কনসিকুয়েন্স সেটা অত্যন্ত ভালো, এবং তার উপরে ভিত্তি করেই 15 বছরের জন্য ফ্রম 2015 টু 2030 17টা গোল তৈরি করা হয়েছে, which is called sustainable development goal for the welfare of our nation, ঠিক আছে? তো এখানে 17টা গোলের মধ্যে 13 নম্বর গোল কোনটা? এটা আনসার হবে ক্লাইমেট অ্যাকশন। দেখো লেখা আছে এখানে ক্লাইমেট অ্যাকশন, সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। ক্লাইমেট চেঞ্জকে কমব্যাট করা, ক্লাইমেট চেঞ্জ হতে দেওয়া যাবে না, গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে এসডিজি 13 ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাইমেট অ্যাকশন। ওকে, এরকম ভাবে 17টাই মনে রাখবে। Which of the following are first evolved plants with vascular tissue? প্রথম সবথেকে ইভলভড, হাইলি ইভলভড প্লান্ট গ্রুপ কোনটা এসেছিল যাদের মধ্যে ভ্যাসকুলার টিস্যু বা কন্ডাক্টিং টিস্যু হিসেবে আমরা জাইলেম এবং ফ্লোয়েমের অস্তিত্ব খুঁজে পাই? টেরিডোফাইটস, ব্রায়োফাইটস, থ্যালোফাইটস, ক্রিপ্টোগ্যামস। কি হবে? First evolved plants with vascular tissue, টেরিডোফাইটস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টিং টিস্যু অফ প্লান্ট, কন্ডাক্টিং টিস্যু অফ প্লান্ট। জাইলেমের কাজ হচ্ছে আপওয়ার্ড কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, অ্যাসেন্ট অফ স্যাপ, রসের উৎস্রোত। ফ্লোয়েমের কাজ হচ্ছে ট্রান্সলোকেশন অফ ফুড টু ডিফারেন্ট পার্ট অফ প্লান্ট বডি, উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে খাদ্যের পরিবহন। তো এই টিস্যু কিন্তু ফার্স্ট দেখা যায় টেরিডোফাইটস এর মধ্যেই। ওকে, সো 24 ইজ দ্য রাইট আনসার। 25 বলছে অ্যানিমালস দ্যাট ক্যান রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার ইন্টারনালি আর নোন অ্যাজ, যারা নিজেদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে, যারা এক্সটার্নাল টেম্পারেচার দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয় না, ইররেসপেক্টিভ অফ দ্য temperature of external environment, they could maintain their own body temperature. এই নিজের দেহের তাপমাত্রাকে মেনটেন করার যে প্রসেস তাকে আমরা হোমিওস্ট্যাসিস বলি, এটা একটা ভারসাম্য, ঠিক আছে? টেম্পারেচার ফ্লাকচুয়েশনস হতে না দেওয়া, এদেরকে বলা হয় কি? বলো 25 কি হবে?
25, very good, very good. হ্যাঁ, হোমিওথার্মিক অ্যানিমাল বলা হয়। আর যারা ফ্লাকচুয়েশনসটাকে টলারেট করতে পারে না, দে আর কল্ড পয়কিলোথার্মস, শীতল রক্তের প্রাণী যারা, রেপটাইলস। Which of the following contains pneumatic bone? বায়ুপূর্ণ অস্থি কাদের দেখা যায়? বায়ুপূর্ণ অস্থি ডেফিনেটলি বার্ডস এর, ফর ফ্লাইট, উড়তে যাতে তাদের সুবিধে হয় তার জন্য, ফর ফ্লাইট। ওকে, তাহলে কি হবে আনসার? বায়ুপূর্ণ অস্থি কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই? ডেফিনেটলি কিন্তু পিজিয়ন, পায়রা। তাহলে পাখিদের অ্যাডাপ্টেশনকে আমরা বলি হচ্ছে ভোল্যান্ট অ্যাডাপ্টেশন, ভোল্যান্ট অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন ফর ফ্লাইং, এটা হচ্ছে ভোল্যান্ট অ্যাডাপ্টেশন। ওকে, আরো অনেক ফিচার্স রয়েছে। পেকটিন থাকে, ঠিক আছে, আইতে শার্প ভিশনের জন্য, প্লাস এদের বডিতে একাধিক ইন্টারনাল অর্গান মিসিং থাকে বডিকে হালকা করার জন্য, ফেদার থাকে অনেক রকমের, রেমিজেস, রেক্ট্রিসেস, ফ্লাইট মাসল থাকে, পেক্টোরালিস মেজর, মাইনর অ্যান্ড কোরাকোব্রাকিয়ালিস। তাহলে ওরার জন্য যে অভিযোজন পায়রার মধ্যে আমরা দেখতে পাই, দ্যাট ইজ ভোল্যান্ট অ্যাডাপ্টেশন। ওকে, তাহলে এটা আনসার হলো অপশন সি, পিজিয়ন। কিংডম অ্যানিমালিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, তাহলে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন জানি, 5 রাজ্য শ্রেণীবিন্যাস। 5 কিংডম ক্লাসিফিকেশন is given by scientist Whitaker, যেখানে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 5টা ক্লাস রয়েছে। এবং এখানে কারা বিলং করে না? কারা বিলং করে না? এখানে ভাইরাসরা বিলং করে না, বিকজ ভাইরাসের নেচারটা অত্যন্ত একটা ডাইনামিক নেচার। এই যে ডুয়ালিটি, নাইদার ইট ইজ লিভিং নর ইট ইজ নন লিভিং, সেই কারণে ও 5 কিংডম ক্লাসিফিকেশনে জায়গা করতে পারেনি। সো বলছে এক্সক্লুসিভলি অ্যানিমালিয়া কিংডম, যাদেরকে আমরা এক্সক্লুসিভলি অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কি এমন বৈশিষ্ট্য রয়েছে যেই কারণে এটা সম্ভব? ডেফিনেটলি সেল ওয়াল থাকে না, সেল ওয়াল থাকে হচ্ছে প্লান্টিদের, ক্লোরোফিল থাকে না, ট্রু টিস্যু গ্রেড সিস্টেম তো ডেফিনেটলি থাকে, যেটা এখানে অ্যাবসেন্স বলেছে। সো রাইট অ্যান্সার ইজ ট্রু নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের জন্যই কিন্তু কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বা রেসপন্স টুয়ার্ডস দ্য এক্সটার্নাল স্টিমুলেশন, এটা করতে পারা সম্ভব হচ্ছে আমাদের, তাই তো? যেহেতু আমাদের মধ্যে একটা স্ট্রং নার্ভাস সিস্টেম রয়েছে, আমাদের মধ্যে স্পাইনাল কর্ড এবং ব্রেন রয়েছে, এটাই কিন্তু একটা সফিস্টিকেটেড ফিচার অফ অ্যানিমালিয়া, যার জন্য এই অ্যানিমালিয়া অন্য ক্লাসগুলোর থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্সিয়েট করা গেছে, ঠিক আছে? সো এটা আনসার এ হবে। 28 কি বলছে? which of the following respiratory muscles are active during inspiration? Inspiration মানে ব্রিথ ইন করা, ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ আউট হচ্ছে এক্সপিরেশন, এক্সহেলেশন, ইনহেলেশন, এক্সহেলেশন। তাহলে আমরা জানি যে আমরা ইন্সপিরেশন এক্সপিরেশন যখন করি বা আমাদের রেসপিরেটরি মাসেলস গুলো সেই সময়তে অ্যাক্টিভ হয়ে যায়। তার মধ্যে ইন্সপিরেশনের জন্য অ্যাক্টিভ হয় যে দুটো মাসেল, তার মধ্যে একটা রয়েছে ডায়াফ্রাম, আরেকটা রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। কিন্তু এখানে অল অফ দিস আনসার নেওয়া যাবে না। কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমাদের? 28 এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কিন্তু বলেনি, শুধু আছে ইন্টারকোস্টাল মাসেল, অ্যাবডোমিনাল মাসেল আনসার হবে না। সো এটার উত্তর হবে ডায়াফ্রাম। A will be the right answer. তাহলে এখানে দেখতে পাচ্ছ রিব কেজের ছবি, এটা হচ্ছে স্টার্নাম বা ব্রেস্ট বোন। ব্রেস্ট বোন এখান থেকে এরকম বেশ কয়েকটা কার্ভড বোন তৈরি হয়েছে, এই কার্ভড বোনস গুলোকে আমরা বলি হচ্ছে রিবস। ওকে, রিবস বলি। রিবস গুলো কানেক্টেড থাকে, 12 pairs of ribs are there. এই রিবস এর কাজ হচ্ছে কি? রিবস এর কাজ হচ্ছে বা ওভারঅল রিব কেজটার কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য ডেলিকেট অর্গানস, মানে লাংস এবং হার্টকে প্রোটেক্ট করা, ঠিক আছে? সো
হ্যাঁ, মধ্যচ্ছদা এক্ষেত্রে রাইট আনসার। যদি এখানে বলা হতো বোথ এ অ্যান্ড বি সেক্ষেত্রে আনসার করা যেত, কিন্তু এখানে সেই অপশনটা নেই, বোথ অপশনটা নেই। ইন্টারকস্টাল মাসেল যদি বলা হয় তো ওয়াই নট ডায়াফ্রাম, এটা একটা বিষয়। সো এখানে আমরা অপশন এ আনসার করলাম। 29 বলছে প্রাইমারি রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন, ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, এটা সব সময় তোমরা পড়ো, দ্যাট ইজ মেডিউলা অবলাঙ্গাটা, মেডিউলা অবলাঙ্গাটা রেসপিরেটরি সেন্টার, মস্তিষ্কের কোন অংশে রেসপিরেটরি সেন্টারটা রয়েছে? উত্তর হবে মেডিউলা অবলাঙ্গাটা। ওকে, আর হাইপোথ্যালামাসকে আমরা বলি থার্মোস্ট্যাট অফ আওয়ার বডি, বিকজ এটা আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে, এবং হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড। ওয়াই? বিকজ ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এটা পিটুইটারি সিক্রেশনকে রেগুলেট করে। এছাড়াও সেরিব্রাম, সেরিবেলাম, এগুলোর ফাংশন তো তোমরা জানো, কোনটার কি কাজ। সেরিব্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেরিবেলাম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন আওয়ার বডি ব্যালেন্স। সো নার্ভাস সিস্টেম চ্যাপ্টার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা অংশের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। Which of the following is an example of a homologous structure? Homologous মানে কি? Homologous মানে হচ্ছে স্ট্রাকচারটা সেম বাট অর্গানগুলোর ফাংশন আলাদা, ফাংশন ইজ ডিফারেন্ট। Organs which are similar in structure but different in function, অরিজিনটা এক, উৎপত্তিগতভাবে এক বলে গঠনটা এক হয়ে গেছে, কিন্তু কার্যগত দিক থেকে তারা যথেষ্ট আলাদা। তাহলে কি হবে উত্তর এখানে? বলো। এক্স্যাক্টলি, ভেরি গুড, 30A। মানুষের হাত এবং পাখির ডানা, দেখা যাবে স্ট্রাকচারটা সেম কিন্তু দুটো কাজ আলাদা। হাত দিয়ে আমরা কোনো কিছুকে গ্রাস্প করি, আর ডানার সাহায্যে পাখি ওড়ে। সুতরাং যে অঙ্গগুলো গঠনগতভাবে এক কিন্তু কোনো কারণে ভিন্ন পরিবেশে বসবাস করার দরুন তারা কার্যগতভাবে আলাদা হয়ে গেছে, ফাংশনালি দে আর নট সিমিলার, তো তাদেরকে, সেই অর্গানগুলোকে আমরা বলি হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ। আর ঠিক অপোজিটটা, যদি স্ট্রাকচারালি ডিসিমিলার হয় এবং পরবর্তীতে যদি একই পরিবেশে বসবাস করার কারণে দে শো দ্য সিমিলার টাইপ অফ ফাংশন, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো অ্যানালোগাস স্ট্রাকচার। ওকে, সো এটা অপশন এ হলো আনসার। The rate of photosynthesis is maximum in the light of which color? বলো, কোন আলোতে ফটোসিনথেটিক রেটটা ম্যাক্সিমাম হয়? কি হবে আনসার? দেখো, ফটোসিনথেসিস মানে হচ্ছে কি? ফটোসিনথেসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ ফুড ইন প্রেজেন্স অফ সানলাইট। ওকে, ফটোসিনথেসিস একটা নির্দিষ্ট ভিজিবল লাইট স্পেকট্রামের মধ্যে যে ওয়েভলেন্থের লাইট গুলো রয়েছে সেইগুলোকে ক্যাপচার করতে পছন্দ করে, সেই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। ঠিক আছে, তাহলে এই রেঞ্জটা হচ্ছে ভিজিবল স্পেকট্রামের পার্ট। ভিজিবল স্পেকট্রাম 400 থেকে 700 ন্যানোমিটার এরকম একটা স্পেকট্রাম রয়েছে। তো সেখানে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে ক্যাপচার করে ফোটন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখায়, ফটোসিনথেটিক এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয়, কোনটা হবে আনসার? ভেরি গুড, রেড। রেড। আর কম হয় ভায়োলেট এবং গ্রিন। ওকে, কিন্তু এর একটা কন্ট্রাস্টিং ফেনোমেনা হচ্ছে রেড ড্রপ। এটা কি? এই রেড লাইটটা কিন্তু ভিজিবল রেঞ্জের মধ্যে পড়তে হবে। হোয়াট ইজ রেড ড্রপ? রেড ড্রপ মানে হচ্ছে ডিক্লাইন অফ photosynthetic rate, decline of photosynthetic rate in infrared light. ইনফ্রারেড লাইটে যদি ফটোসিনথেসিস একেবারে ফল ডাউন করে তাহলে সেই রেড লাইটটা ইজ অফ নো ইউজ, কারণ এটা ভিজিবল স্পেকট্রামটাকে ডেভিয়েট করেছে। ওকে, সো এখানে আনসারটা অপশন সি হবে। গার্ড সেলস আর ইনভলভড ইন দ্য প্রসেস অফ, গার্ড সেলের কাজ কি? গার্ড সেলের কাজ হচ্ছে
regulation of stomata, stomatal regulation মানে opening and closing of stomata, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করা, পত্ররন্ধ্র উন্মোচন করা এবং বন্ধ করা, that is regulation of stomata। তাহলে গার্ড সেল, এটা হচ্ছে স্টোম্যাটাল পোর বা স্টোম্যাটাল ওপেনিং, যাকে ঘিরে রয়েছে গার্ড সেল। তাহলে গার্ড সেলের কাজ কি? গার্ড সেলের কাজ হচ্ছে ট্রান্সপিরেশন। ভেরি গুড। ট্রান্সপিরেশন মানে রিমুভাল অফ এক্সেস ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার। কতটা ওয়াটার ভেপার বেরিয়ে যাবে, কতটা ওয়াটার মানে কতটা ওয়াটার রিটেইনড হবে, থাকবে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে গার্ড সেল। গার্ড সেল যখন টার্জিড হয় তখন ওপেন হয়ে যায় স্টোম্যাটা, গার্ড সেল যখন চুপসে যায়, ফ্ল্যাসিড হয়ে যায়, তখন স্টোম্যাটাল পোর ক্লোজ হয়ে যায়। ওকে, ট্রান্সপিরেশন বন্ধ হয়ে যায়, গ্যাসিয়াস এক্সচেঞ্জও বন্ধ হয়ে যায়। 33, the causative organism of malignant malaria, malarial যে প্যারাসাইট, এই চারটেই হচ্ছে ম্যালেরিয়াল প্রোটোজোয়ান প্যারাসাইট। প্যারাসাইট তো বটেই, কারণ ক্ষতি করে। প্যারাসাইটের নেচারটা কিরকম না, প্রোটোজোয়ান প্যারাসাইট। প্রোটোজোয়া, মাইক্রো অর্গানিজমের নেচারটা হচ্ছে প্রোটোজোয়া। তাহলে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া যে পার্টিকুলার প্রোটোজোন প্যারাসাইটটা করে বা যে পার্টিকুলার প্রোটোজোয়াটা ইজ রেসপন্সিবল, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ভেরি গুড, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর এই ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা জানি ভেক্টর হচ্ছে কে, ভেক্টর বা ক্যারিয়ার কে, বাহক কে, উই অল নো ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, তাই তো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোলেন গ্রেনস আর ফাউন্ড ইন, এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যার মধ্যে স্ট্যামেন এবং পিস্টিল দুটোই রয়েছে। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও রয়েছে ফ্লাওয়ারের, মেল রিপ্রোডাক্টিভ পার্টও রয়েছে ফ্লাওয়ারের। তাহলে পোলেন গ্রেনস আর ফাউন্ড ইন, পোলেন গ্রেন কোথায় থাকে? আনসার ইজ অ্যান্থার, আনসার ইজ অ্যান্থার। তাহলে অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেনসটা থাকে তার কাজ হচ্ছে স্টিগমাতে আসা। স্টিগমা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট, স্টিগমাতে আসা এবং ফার্টিলাইজেশন করা। ওকে, তাহলে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে both the sexual units are present in a single body, single part, body part. Sleep apnea is a serious sleep disorder in which people, বলো কি হবে? স্লিপ অ্যাপনিয়া একটা সিরিয়াস স্লিপ ডিসঅর্ডার, যেখানে কি হয়, 35, রাইট আনসার কি হবে? এর আনসার হবে অপশন সি, ব্রিফলি অ্যান্ড রিপিটেডলি স্টপ ব্রিদিং ডিউরিং স্লিপ। কোনো কারণে যদি প্যাসেজটা, রেসপিরেটরি প্যাসেজ, সেটা যদি ব্লক হয়ে যায় তাহলে অক্সিজেন সাফিসিয়েন্টলি এসে পৌঁছবে না, ব্রেথলেসনেস তৈরি হবে এবং ব্রিদিংটা কিন্তু ভীষণ রকম ভাবে হ্যাম্পার করতে শুরু করবে। কন্টিনিউয়াস যে ব্রিদিং প্রসেস সেটা হবে না, হ্যাম্পার করবে, অবস্ট্রাকশন ক্রিয়েট হবে। সো অবস্ট্রাক্টেড ব্রিদিং, এটা হচ্ছে সিমটমস অফ স্লিপ অ্যাপনিয়া। সো ব্রিফলি অ্যান্ড রিপিটেডলি স্টপ ব্রিদিং ডিউরিং দ্য স্লিপ, এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, hybridoma technique is a new biotechnological approach for commercial production of, এটা কোয়াইট ডিফিকাল্ট তোমাদের স্ট্যান্ডার্ডের থেকে। এটা হবে মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এই মনোক্লোনাল অ্যান্টিবডিজ গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো ফরেন অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করার জন্য। বায়োটেকনোলজিক্যাল যে অ্যাপ্লিকেশনস গুলো এখন হচ্ছে, বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা একটা অ্যাপ্লাইড ফিল্ড অফ বায়োলজিক্যাল সায়েন্স উইচ ইজ ভেরি পপুলার নাওএডেজ। তো সেখানে মনোক্লোনাল অ্যান্টিবডিজ যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু ব্যবহার বলতে পারো ভীষণ রকম ভাবে প্রচলিত এবং খুব ডিমান্ডিং।
তো টেকনিকটা হচ্ছে হাইব্রিডোমা টেকনিক, যে প্রসেসে এটা করা হয়। ঠিক আছে, প্রসেসটা ডিটেইলিং এ গেলাম না, এটা আনসার হবে অপশন এ, মনোক্লোনাল অ্যান্টিবডিজ। Process of obtaining images of different body parts by using a weak magnetic field produced inside the body is called PET scan, PET CT scan. Normally cancer cell কতটা স্প্রেড করছে বডিতে, কতটা মেটাস্টাসিস হচ্ছে, বা আফটার ইউজিং কেমো কতটা রিকভারি হচ্ছে সেটা চেক করার জন্য পেট স্ক্যান করা হয়। পেট স্ক্যান, আল্ট্রাসাউন্ড স্ক্যান, এটা তো প্রেগন্যান্সির সময় করা হয়, প্রেগন্যান্সির ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে দেখা হয় ফিটাসটা কি স্টেজে রয়েছে। সিটি স্ক্যান এবং এমআরআই কি হবে? $37 অপশন ডি, ভেরি গুড। 37 এর আনসার হবে অপশন দিল্লি, আর কোনোটা নয়। সো এমআরআই স্ক্যান মনে রাখবে যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা একটা পার্টিকুলার টাইপ অফ প্রসেস, যেটা কিনা আমরা বডির যে ডিফারেন্ট ইমেজ, ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি তার ইমেজ উইক ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে এটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, সো এমআরআই উইল বি দ্য কারেক্ট আনসার। পেট স্ক্যান করা হয়, যেটা বললাম ক্যান্সার সেল কতটা মেটাস্টাসিস করছে বা ক্যান্সারাস সেলের প্রপাগেশন কিরকম হচ্ছে সেটাকে চেক করার জন্য। কার্সিনোমা ইজ আ ক্যান্সার অরিজিনেটিং ফ্রম, কোন টিস্যুর ক্যান্সারকে আমরা কার্সিনোমা বলি? বলো। এপিথেলিয়াল টিস্যু, আবরণী কলা, কানেকটিভ টিস্যু, যোগ কলা, মাস্কুলার টিস্যু, পেশি কলা, নার্ভ টিস্যু, স্নায়ু কলা। কার্সিনোমা কাকে বলে? কার্সিনোমা কাকে বলে? একদমই তাই, আনসার হবে এপিথেলিয়াল টিস্যু। তাহলে আবরণী কলা হচ্ছে রক্ষণাত্মক কলা, বা আবরণী কলার ফাংশন হচ্ছে টু প্রোটেক্ট দ্য এক্সটার্নাল লেয়ার অফ দ্য ইন্টারনাল গ্ল্যান্ডস অর এক্সটার্নাল পার্ট অফ আওয়ার বডি, তাকে সেফগার্ড করা, এটাই কিন্তু কাজ হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ ডিফারেন্ট অর্গানস ডিফারেন্ট টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু হয়, তাদের স্ট্রাকচারটাও ডিফারেন্ট ডিফারেন্ট হয়। স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপরে কিউবয়েডাল এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, সিউডো সিলিয়েটেড এপিথেলিয়াম, এরকম অনেক কিছু রয়েছে। কোন অর্গানে কি ধরনের এপিথেলিয়াল টিস্যু দেখা যায় সেটা পরীক্ষাতে আসে। সো এটা অপশন হবে কিন্তু অপশন হবে এ, এপিথেলিয়াল টিস্যু। সবার কমেন্টই আসছে, আমি দেখতে পাচ্ছি তো কমেন্ট। Which hormone is responsible for breaking the dormancy of the seeds? Seed dormancy কে দেখো ব্রেক করে অনেক হরমোন আছে। তোমরা সাইটোকাইনিনও দেখবে, অক্সিনও কোনো কোনো জায়গায় লেখা থাকে, জিববারেলিনও লেখা থাকে, কিন্তু যে হরমোনটা স্পেসিফিক্যালি মেইনলি রেসপন্সিবল হয় ফর ব্রেকিং দ্য ডরম্যান্সি অফ দ্য সিড, এটা উত্তর কিন্তু জিববারেলিন হয়। আনসার কিন্তু জিববারেলিন, কারণ সিড ডরম্যান্সিকে ব্রেক করা এবং সিড জার্মিনেশনে হেল্প করা, এই কাজটা করে হচ্ছে জিববারেলিন বা জিববারেলিক অ্যাসিড। ঠিক অপোজিটটা করে, রিটেন করে সিড ডরম্যান্সি এবং সিড জার্মিনেশন হতে দেয় না। ঠিক অপোজিটটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ। ওকে, সো এটা আনসার হলো অপশন দিল্লি। লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ক্লাস, ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু। ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক, স্যাকারোমাইসিস সেরিভিসি। ইস্ট যে ফার্মেন্টেশন করতে পারে, ফার্মেন্টেশন মানে কি? ফার্মেন্টেশন মানে হচ্ছে আমরা জানি আফটার গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল তৈরি হয়, বা গ্লুকোজ হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট, সেখান থেকে ইথানল তৈরি হয়। 2023 প্রিলিমসের কোয়েশ্চেন, রাইট? তো এটা আনসার কিন্তু কি হবে বলো তো? জাইমেজ। ভেরি গুড। তাহলে ইস্ট যে ফার্মেন্টেশন করতে পারে তার কারণটা হচ্ছে ফার্মেন্টেশন এবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ জাইমেজ। তাহলে ওই পাইরুভিক অ্যাসিড থেকে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করা, এটাকে বলা হয় ইথানল ফার্মেন্টেশন।
তাহলে ইস্টকে কিন্তু ব্যবহার করা হয় ইন হিউম্যান ওয়েলফেয়ার। ব্রিওয়ারিতে স্যাকারোমাইসিস সেরিভিসি আমরা ইউজ করি ফর দ্য প্রিপারেশন অফ ইথানল। ওকে, তাহলে কেন বাড়ছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ জাইমেস। তাহলে এটা অ্যানারোবিক রেসপিরেশনের পার্ট। ইথানল তৈরি হওয়া, ইথাইল অ্যালকোহল ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দুটো প্রসেসই হচ্ছে পার্ট অফ অ্যানারোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশনের তিনটে পার্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অ্যানএরোবিক রেসপিরেশনের পার্ট হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন। সো রেসপিরেশনের ক্ষেত্রে কমন প্রসেস হচ্ছে গ্লাইকোলাইসিস। ডিপেন্ডিং অন দ্য অক্সিজেন্স অ্যাভেলেবিলিটি ফার্দার যে প্রসেসগুলো হবে অক্সিজেনের প্রেজেন্সে, আইদার সেটা হবে অথবা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন স্টার্ট হয়ে যাবে ফার্মেন্টেশন। ওকে, সো আমরা একটা মানে দারুণ একটা সেশন কিন্তু করলাম লাস্ট বেশ কিছুটা সময় নিয়ে। মোটামুটি আজকের ক্লাসে আমাদের 40টা কোয়েশ্চেন ছিল। আরেকটা এরকম ম্যারাথন ক্লাস তোমাদের সাথে আনবো, সেটা হচ্ছে থার্সডেতে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসে আসবে। থার্সডেতে আরেকটা বায়োলজির ক্লাস হবে। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবে। হ্যাঁ, ডেফিনেটলি তোমরাও সুস্থ থেকো। প্রত্যেককে একটাই কথা বলবো, সুস্থ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যা গরম পড়েছে তাতে করে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা সবসময়ের জন্যই খুব বেশি। তো সেই জন্য নিজেকে সেফ রাখা, নিজেকে প্রপার টেক কেয়ারের মধ্যে রাখাটা খুব জরুরি, কারণ শরীর সুস্থ থাকলে তবেই পড়াশোনা সম্ভব। আর সামনেই আমাদের প্রিলিমিনারি এক্সাম, সো বেশি করে প্র্যাকটিস করো, প্রত্যেকটা রাইস স্মার্টে ক্লাসে জয়েন করো। নেক্সট ক্লাসটা কিন্তু তোমাদের হিস্ট্রির ক্লাস হচ্ছে। হিস্ট্রির ক্লাসে অবশ্যই স্যারের সাথে তোমরা একটা সুন্দর সেশন এনজয় করবে আশা করি। প্রত্যেকে 4:45-এ হিস্ট্রির লাইভ ক্লাসে জয়েন করে যাবে এবং প্র্যাকটিস করবে। ওকে, টিল দেন স্টে টিউনড। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।